ভারত যদি কোনো স্ট্রং ব্যবস্থা নেওয়ার প্ল্যান আছে তার এটা হচ্ছে ফার্স্ট সিন। ভারত কি বোকা নাকি? মানে আপনি বলতে চাইছেন অমিত শাহ, রাজনাথ সিং, মোদিজি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এরা জানবে না? আমাদের মতো ছোটখাটো অফিসার আমরা জানি ওখানে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, এবার বিজেপির সাথে গুলি চলবে, আমরা জানি এটা। আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তারপরে স্টেপটা কি? চললো গুলি, তারপর দি সারা বিশ্ব আমেরিকাকে নিন্দা করছে ইরানের ওপর হামলা করবার জন্য। হ্যাঁ, আমেরিকার তাতে বই গেছে, করুন আপনারা নিন্দা। সারা বিশ্ব নিন্দা করছে ইসরায়েলের উপর আর আমেরিকার উপরে, যে ইরানের উপর হামলা করলেন কেন? ওখানে তো কিছুই করেনি, ওরা খুব ভালো ছেলে, শান্তশিষ্ট বিশিষ্ট, বাট ওরা বলছে বয়ে গেছে বলে। এবার কিছু লোক আসে অস্ত্র নিয়ে, কিছু লোক দেশের মধ্যে ড্রাগস নিয়ে আসে, এবং সেটাও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলে। মালদা, উত্তর 24 পরগনা, যেখানে বর্ডারের এই পারে ওই পারে একই ধর্মের লোক বেশি থাকাতে, এবং একটা যেহেতু বর্ডার কোনো অন্য ধর্মের হলে একটা সৌহার্দ্যতা থাকে, ফলে তারা কোঅপারেশনও পাচ্ছিল এই ডকুমেন্ট বানানোর ব্যাপারে বা ভেতরে ঢুকলে লুকিয়ে রাখার ব্যাপারে, পুলিশের থেকেও আর লোকাল পলিটিশিয়ানদের থেকেও। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। ডিপোর্ট অ্যান্ড ডিলিট, ট্রিপল ডি, এই যে ব্যাপারটা যেটাতে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর ক্ষেত্রে, কিন্তু যখনই বিএসএফ এই কাজটা করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে বিজিবি বা বর্ডার বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা বাধা দিচ্ছে। দেখুন, এটা একটা প্রথম কথা, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা বিশাল বড় বর্ডার পশ্চিমবঙ্গের, প্রায় 50% বর্ডার আমাদের, 50%-এর বেশি বলতে পারি, 2000 কিলোমিটারের ওপরে। তো এইখানে এটা একটা সমস্যা, একদম জীবন্ত সমস্যা। এবং পুরো ব্যাপারটা কি হচ্ছে সামগ্রিকভাবে যদি বোঝাই, আমাদের দেশে বাংলাদেশের বহু লোক, তারা কোনো না কোনোভাবে কখনো এসছে, কেউ অনেক বছর ধরে আছে, কেউ গত বছর এসছে, কেউ তার আগের বছর এসছে, এবং তারা কোনো না কোনোভাবে এখানে সেটেল হয়ে গেছে। এবার হচ্ছে কি, এখন যাদের আইডেন্টিফাই করা আছে তো বটেই, দেখুন কত আছে আমি জানি না, বাট লক্ষের বেশি তো আছে, সেটুকুনি আমি স্যাঙ্গুইন আর কি। হ্যাঁ, এবার যেহেতু একটা সরকার বদল হয়েছে, অনেক লোক বাংলাদেশের বর্ডারে নিজেরা চলে যেতে চাইছে, নিজেরা। এখানে গেলে এবার ফাঁসবো, জেলে যাবো, আরও ঝামেলা হবে, তার থেকে ওখানে তো আছে কিছু না কিছু, সেখানে আবার থাকবো। এখানে তারা অনেকেই আসে রুজি রুটির সন্ধানে, যে ওখানে কাজ নেই, এখানে একটা বড় শহর, কলকাতা শহর, প্লাস এখানে একটা এমন একটা অবস্থা ছিল যেখানে চটজলদি অন্য দেশের ডকুমেন্ট পাওয়া যায় কিছু পয়সা দিয়ে, সেগুলো আমরা দেখেছি, টিভিতেই দেখেছি। এবং সেই সব ডকুমেন্ট বানিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করা যায়, ছোট কাজ করা যায়, যেগুলো ধরুন একজন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের চাইছে মাসে 5,000 টাকা, 10,000 টাকা, সেটা ওরা হয়তো 3,000 টাকা বা 7,000 টাকা করে দেবে, তাহলে কাজ পাওয়া যাবে। এবং ডকুমেন্ট তাদের হয়ে গেছে, একটা আধার কার্ড আছে, একটা ভোটার কার্ড আছে, এই একটা সিস্টেম চলছিল। বিনিময়ে তারা বিশেষ কাউকে ভোট দিয়ে দিত যে তাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য, এবং রেশন কার্ড পেত। তারপরে দেখলাম ইলেকশন এজেন্ডাতে এটা ছিল এখন যিনি শাসক দল, এবং তারপরে দেখলাম যে একদম ধরপাকড় শুরু হলো। মানুষ নিজের থেকেই দেখলাম জায়গা খালি করে কিছু কিছু জায়গা, আকমপুর, কিছু কিছু জায়গায় পৌঁছে যায়। এইবার ব্যাপারটা এত সোজা না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো অবৈধ মানুষ যার কাছে কোনো কাগজপত্র নেই তোমার দেশের, সে নিজে বলছে হ্যাঁ আমি ধরা পড়ার পর যে আমি এসেছি, বা ভলেন্টারি চলে যাচ্ছে, তার জন্য যে দেশে সে চলে যাচ্ছে সেই দেশের সাথে কথোপকথন করে, সেই দেশের সাথে বসে আলোচনা করে তাদেরকে এক এক করে ফেরত দেবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু অনেক সময় দেখেছি আমরা যেটা, যে তাদেরকে বর্ডার এরিয়ায় নিয়ে যাওয়া হয়, যে যাও নিজের দেশে চলে যাও, নিজে চলে যাও। তারা নিজে চলে যায়, কারণ জমি তাদের, মাটি তাদের, তারা চেনে, এবং এটাকে ভারতীয় ভাষায় পুশিন বলে, আপনারা যেটা শুনছেন। বাট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ভাষায় বা লিগালি কোনো পুশিন বলে কথা নেই। এবার এই লোকগুলোকে আবার অনেক সময় ধরা পড়লে ওই দিকের লোকেরা, বিজিবি যেটা ওদের ওই দিকের সশস্ত্র সেনাবাহিনী, তারা আবার ওদেরকে ফেরত পাঠিয়ে দেয়, যাও কেন এসছো এখানে। এটাকে আমাদের ভাষায়, ওদের ভাষায় পুশ ব্যাক বলে, ঠিক। এবার এই পুশ ইন পুশ ব্যাকগুলো কলোকিয়াল কথা, আমরা যেমন বলি নদা, বাট ওরকম তো কোনো নাম হয় না, নামটা আলাদা হয়, ঠিক আছে, আমরা বলি হ্যাঁ। তো ওরকমভাবে তো এই পুশ ইন পুশ ব্যাক লিগালি না। এবার বাংলাদেশে যেটা বক্তব্য, যে আপনাদের দেশে যারা আছে তারা, আপনারা যদি মনে করেন বাংলাদেশের মানুষ, তাহলে প্রমাণ করুন, আমাদেরকে ভেরিফাই করতে দিন তারা কোন গ্রামের, আমরা যাবো সেই গ্রামে করব, এবং তারপরে আমরা তাদের অ্যাকসেপ্ট করব। আপাত দৃষ্টিতে এটা খুব সৎ এবং কারেক্ট মনে হয়, বাট আসলে কি হয়, এটা তো অনেকটা সময় কিনতে পারা যায়। কি হয়, এই লোকগুলো বলে দেয় সত্যি কথা, তারপরে দেখা যায় যে ওই দিকে যাওয়ার পরে তারা আবার মিথ্যে কথা বলছে। আর যেহেতু দুটো দেশ ইনভলভ, একই আইন দুটো দেশের না, ফলে এই ডামাডোলে, এই ঘোলা জলে যে দেশ থেকে লোকগুলো যাচ্ছে, সেই দেশের সরকার চায় না যে তাদের ঘাড়ে 50 লক্ষ বা 100 কোটি লোক বা 1 কোটি লোক আবার ঢুকে পড়ুক। তাদেরকেও তো তাদের সংস্থান করতে হবে, গেছে যা গেছে তা জ্যাক, সেই গান কথা বললে আর কি। হ্যাঁ, তো তারা তখন চেষ্টা করে যতটা সম্ভব নিয়ম কানুনের আড়ালে আবডালের থেকে
এদেরকে ফেরত নেওয়াটাকে বিলম্বিত করা বা না নেওয়া, তাদের সেটা অধিকারের মধ্যে পড়ে। 1%, 2%, 3% আসে কিছু টেরিস্ট অর্গানাইজেশনের হয়ে কাজ করতে, তারা এদের সাথেই ঢোকে। কিছু লোক অস্ত্র নিয়ে আসে, হ্যাঁ এদের সাথে ঢুকবে, আলাদা করে ট্রেন বানিয়ে তারা ঢুকবে, তারা 10 জনের মধ্যে 1 জন 2 জন ঢুকিয়ে দেবে তারা, প্রত্যেকবার না। এবার কিছু লোক আসে অস্ত্র নিয়ে, কিছু লোক দেশের মধ্যে ড্রাগস নিয়ে আসে, এবং সেটাও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলে। আমি বাংলাদেশে কিছু এখন যিনি শাসক দল, যারা তো বহু বছর শাসন করেছেন, আমি মনে করি তারা বাংলাদেশের খারাপ চান, এটা আমি ভাবি না। কিন্তু আরও কিছু দল আছে যারা অপোজিশনে আছে, তারা বাংলাদেশের খারাপ চান। তাদের কাছে বাংলাদেশ থাকলো গেল না হোক, তাদের ধর্মান্ধতা থাকতে হবে, এবং তার জন্য তারা যা ইচ্ছে করতে রাজি আছেন, এবং তারা এখন বড় সংখ্যায় অপোজিশনে বসে আছেন। তারা বহুদিন ধরে ভারত বিরোধিতা করছেন। বাংলাদেশের শাসক দল ভারত বিরোধিতা করে না, কারণ ভারত বিরোধিতা করতে হলে মানে তাদেরকে ভারত যদি নির্মম হয়ে যায় তাদের অনেক অসুবিধা হবে, প্র্যাকটিক্যাল অসুবিধা। ধরুন কোনো কিছু ভারতের থেকে নেয়, সেটা যদি চীন থেকে নেয় বা পাকিস্তান থেকে নেয়, দাম বেশি পড়বে। ভারতের জন্য কনভিনিয়েন্ট, তাদের জন্য কনভিনিয়েন্ট। এবার যে একটা বৃহত্তর অর্থনৈতিক ব্যবস্থা, এত লোক, এত বড় একটা দেশ ভারত, সেইখানে তারা আসতে চায় রুজি রুটির সন্ধানে, যারা, আমি ওই টেররিস্ট আর স্মাগলারদের বাদ দিলাম। তো তাদের মধ্যে যখন এরকম তারা যখন বুঝতে পারছে এখানে সরকার পাল্টে গেছে, এবং আপনি যদি দেখুন এই পুরো এরিয়াটাতে বিহার, ইউপি যে সরকার ছিল, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, খালি একটা গ্যাপ ছিল পশ্চিমবঙ্গ, আর সেখানেই বড় বর্ডার 1000 কিলোমিটার, প্লাস কিছু ডিস্ট্রিক্ট আছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, যেখানে বর্ডারের এই পারে ওই পারে একই ধর্মের লোক বেশি থাকাতে, এবং একটা যেহেতু বর্ডার কোনো অন্য ধর্মের হলে একটা সৌহার্দ্যতা থাকে, ফলে তারা কোঅপারেশনও পাচ্ছিল এই ডকুমেন্ট বানানোর ব্যাপারে বা ভেতরে ঢুকলে লুকিয়ে রাখার ব্যাপারে, পুলিশের থেকেও আর লোকাল পলিটিশিয়ানদের থেকেও, দুই পক্ষেই। এবার ওই পক্ষ থেকে পাচ্ছে, এই পক্ষে জামাই অদর হয়ে যাচ্ছিল একরকম আর কি। হ্যাঁ, এখন সেটা তো উঠে গেছে, ফলে তারা কি করছে, তারা যারা এসেছিল অবৈধভাবে, তারা একটা ত্রাস, এই ত্রাসটাও সৃষ্টি করেছে কিছুটা হলেও আমাদের আগের যারা শাসন দলে ছিলেন, যে মেরে ফেলে দেবে তোমাদের, কিন্তু এই সরকার আসলো, ভাবছে সত্যিই ওনার কথাটা সত্যি, মেরে ফেলে দেবে, পালাচ্ছে। এবার পালাতে গিয়ে যখন দেখাচ্ছে যে ওই দিকে যাও, তোমাদের দেশ, এখান দিয়ে বেরিয়ে যাও, তখন ওই দিক থেকে ওরা বলছে আসবে না, ওরা মাঝখানটা ফেসে গেছে, মধ্যবর্তী অঞ্চলটাকে, শূন্য প্রস্থান বা কিছু বলে একটা, ওইখানে আটকে আছে মানুষ। দেখতে গেলে খুবই দুঃখের ব্যাপার, কিছু মানুষ দুটো দেশের মাঝখানে ফেসে গেছে। বাট কোনো উপায় আছে? একটা উপায় আছে, কি বলুন তো, কোনো বর্ডার মানা হবে না, কোনো বর্ডার কোথাও মানা হবে না। আপনার বাড়িটাও যে বর্ডার আছে আপনার, যে আপনার বাড়ির দরজাটার ভেতরে আপনি, মানা হবে না, আপনার দরজা খুলে নেওয়া হবে, এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, ইউএস সবার দরজা খুলে দেওয়া হোক, সারা পৃথিবী বন্ধনমুক্ত হয়ে যাক, যে যেখানে ইচ্ছে থাকবে। এই পাসপোর্ট টাসপোর্ট সব একটা উপায়, কিন্তু আপনি দরজা বন্ধ করতে পারেন না আপনার বাড়িতে লোক ঢুকবে, না হলে আপনি কাটতে পারবেন না। কারণ কি হচ্ছে, যে আমি দেখছি যে যদি রেলের জায়গায় সিমেন্টের স্টল বসিয়ে দিয়েছে হকাররা রেলের জমিতে, সেটা নিয়েও উচ্ছেদ করলে লোকে বলছে হা হা বলছে। হ্যাঁ, এটার পিছনে অনেক গভীর রাজনীতি আছে। তো এইটা তুলে দেওয়া উচিত। সবার বাড়িতে দরজা জানলা কিছু থাকবে না, কোনো পাঁচিল থাকবে না, দেশেরও থাকবে না, ঠিক আছে? এটা হলে সাম্যবাদের জয় হবে আর কি, সব কিছু ভালো হয়ে যাবে পৃথিবীতে, যে যেখানে ইচ্ছে ঢুকবে আর কি। আপনার বাড়িতে একদম একটা এসি লাগিয়েছেন, 4টে লোক রাস্তায় বাইরে গরম লাগছে, তা ঢুকে পড়বে, নাহলে তাদের তো চামড়ায় গরম লাগে, ঘামাচি হয়, এরকম ব্যাপার আর কি। তো এইখানে এই ঘটনাটা হচ্ছে। এবার হয়েছে এটা কি, এই সরকার আসার পরে তারা এই ডিপোর্ট, আপনি যেটা বললেন, ডিটেক্ট হয়ে গেছে, এবং ডিটেক্ট তো এমনি লোকেরা ভলেন্টারি করছে। ডিপোর্ট কথাটা কিন্তু টেকনিক্যালি লিগাল, পুশিংটা লিগাল না। ডিপোর্ট করতে গেলে ওই দেশের সরকারের সাথে একটা সহযোগিতা করে করতে হবে, একদম অফিসিয়ালি নাম ঠিক করে ঢোকো করে বিজেপি ঢোকাবে, সেটা তো হচ্ছে না। ওদের পাঠিয়ে দিচ্ছে, ওদেরকে রাত্রিবেলা ওখানকার লোকেরা এখন রাত জেগে গার্ড দিচ্ছে যাতে ইন্ডিয়া না ঢুকিয়ে দেয়, এবং তখন ঢুকিয়ে দিলে ওরা ওখান থেকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে, পুশ ব্যাক হয়ে যাচ্ছে। তো এরা মাঝখানে ফেসে আছে। এবার ভারত কেন করছে? কারণ অনেকেই ওয়ার্নিং দিচ্ছে, বিশেষ করে বাংলাদেশের চ্যানেলগুলো, যে ভারত মহা বিপদে পড়ে যাবে, ভারতের বিরুদ্ধে সারা পৃথিবী হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, মানলাম তাদের জ্ঞান, তাদের ভবিষ্যৎ দৃষ্টি, তাদের মানে বিদ্যা নিয়ে আমি সম্মান করছি। বাট আমার মতো, আপনার মতো লোক যখন এটা বুঝতে পারছে, তো ভারতবর্ষ এতদিন ধরে যে সরকার চালাচ্ছে, আমরা তো অনেক দেখলাম, করোনা দেখলাম, অপসিন্দুর দেখলাম, তো যে সরকার চালাচ্ছে তারা এটা বুঝতে পারছে না। তারপরে তারা কেন করছে এটা? তার মানে তারা মানসিকভাবে প্রস্তুত হচ্ছে সেই রকম ঘটনাগুলোকে ঘটলে তারা যে ব্যবস্থাটা নেবে সেটা আরো কঠোর হবে। কিন্তু এই যে এরা মাঝখানে গিয়ে যে ফেসে, ভালো প্রশ্ন। দেখুন, আমি তো ওটাই বললাম এখন, যে ভারত, আমি আর আপনি যেটা বুঝতে পারছি, ভারতের যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, যারা বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল, তারা তো জানে এটা হবে, ওরা ওখান থেকে পুশব্যাক করবে, মাঝখানে ফেসে থাকবে লোক। তাহলে তাও কেন করছে? কারণ ভারতের ঘাড়ে পড়বে, ভারত বড় দেশ, যে বদনাম করছে যে এখান থেকে, নিশ্চয়ই ভারত মেন্টালি প্রিপেয়ার্ড সেই বদনামটা নেওয়ার জন্য। এক্সাম্পল দিই, সারা বিশ্ব আমেরিকাকে নিন্দা করছে ইরানের ওপর হামলা করবার জন্য। হ্যাঁ, আমেরিকা তাতে বয়ে গেছে,
করুন আপনারা নিন্দা। সারা বিশ্ব নিন্দা করছে ইসরায়েলের উপর আর আমেরিকার উপরে, যে ইরানের উপর হামলা করলেন কেন, ওখানে তো কিছুই করেনি, ওরা খুব ভালো ছেলে, শান্তশিষ্ট বিশিষ্ট, বাট ওরা বলছে বয়ে গেছে, বলেও নি, ওরা হামলা করে দিয়েছে। তো ফলে ভারত তার নিজের দেশের হাজার হাজার কোটি কোটি লোককে খাবার ব্যবস্থা করবে না এই লোকগুলোকে চাকরি ফাকরি সব নিয়ে নিতে দেবে? কারণ ওখানে থেকে স্রোতের মতো মানুষ আসে। উল্টোটা তো নেই, যেখান থেকে যাচ্ছে ওখানে গিয়ে কোটি টাকার রিক্সা চালিয়ে হয়ে গেল কেউ, এখানে তো হচ্ছে। তো এখানে সেই জন্য ভারত যদি কোনো স্ট্রং ব্যবস্থা নেওয়ার প্ল্যান আছে, তার এটা হচ্ছে ফার্স্ট সিন। ভারত কি বোকা নাকি? মানে আপনি বলতে চাইছেন অমিত শাহ, রাজনাথ সিং, মোদিজি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এরা জানবে না? আমাদের মতো ছোটোখাটো অফিসার আমরা জানি ওখানে একটা ঝামেলা শুরু হয়ে যাবে, এবার বিজেপির সাথে গুলি চলবে, আমরা জানি এটা, আপনি দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তারপরে স্টেপটা কি? চললো গুলি, তারপরে স্টেপ। তার মানে হচ্ছে যে ভারত মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে, রাজনৈতিকভাবে প্রস্তুতি নিচ্ছে, অর্থনীতির এই বিরাট ক্ষয়টাকে রোকবার জন্য, কঠোর ব্যবস্থা করবার জন্য। যেমন পাকিস্তান থেকে তো এখানে কেউ আসে না রুজি রুটি করতে, একটা দুটো স্পাই আসে, কারণ পাকিস্তান জানে শত্রু দেশ। ভারত হয়তো সেরকমই চাইছে। এখন আপনারা ওই চিকেন নেক এরিয়াটাতে সম্পূর্ণভাবে ভোটগুলো যেগুলো পার্টি পেয়েছে, আপনারা যদি দেখেন প্ল্যানটা বুঝতে পারবেন। বাংলাদেশ লালমনিরহাটে একটা পুরনো এয়ারফিল্ড, সেটা চায়নাকে দেখাচ্ছে, পাকিস্তানকে দেখাচ্ছে, এখানে এসে করুন। পাকিস্তানের এয়ারফোর্স অফিসাররা বাংলাদেশের এয়ারফোর্স অফিসারদের ট্রেনিং দিচ্ছে ঢাকাতে বসে। আগে বছর 20 ধরে ওই চট্টগ্রাম ওই অস্ত্রের ভান্ডার পাওয়ার পর থেকে উলফাকে যেগুলো দিচ্ছিল পাকিস্তান, একটা জাহাজে ধরা পড়েছিল, তারপর থেকে লাস্ট 2 বছর বাদ দিয়ে 20-25 বছর ধরে কোনো পাকিস্তানের জাহাজ কোনো জিনিসপত্র নিয়ে বাংলাদেশে আসতেই পারে বাণিজ্যের, আগে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কারে ওটা চেক করা হতো কোনো অস্ত্র আছে কিনা ইন্টারন্যাশনাল নিয়মে, তারপরে আসতো। সেটা ইউনূস সরকার আসার পরে ওটা ভেঙে গেল, ডাইরেক্ট আসতে। তো তাহলে তো আমাদের শত্রুতার আর কি কম রইল? তো ভারত তাহলে কেন ওই সিচুয়েশনটা ক্রিয়েট করবে না, যেটা ভারতের সাথে পাকিস্তানের, যে তোমরা শত্রু, এদিকে গেলে ঠুকে দেবো, ওইদিকে আমরা গেলে তোমরা ঠুকে দিও। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।